আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ছাত্রছাত্রীদেরকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষ অর্থনৈতিক মৌলনীতি। বিষয় কোড হচ্ছে 21-19-09। আজকে আমরা আলোচনা করব অতি সংক্ষিপ্ত সাজেশন অর্থনৈতিক মৌলনীতি সাজেশনের। তাহলে শুরু করি। অর্থনৈতিক জনক কে? অর্থনৈতিক জনক ক্লাসিক্যাল অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ। মিশ্র অর্থব্যবস্থা কি? মিশ্র অর্থব্যবস্থা কি? যে অর্থনৈতিক ব্যবস্থা একদিকে ব্যক্তি স্বাধীনতা বা বেসরকারি উদ্যোগ এবং অন্যদিকে সরকারি উদ্যোগের পাশাপাশি অবস্থান করে তাকে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বলে। চা ও কফি কি ধরনের দ্রব্য? চা ও কফি পরিবর্তক দ্রব্য। পরিবর্তক ও পরিপূরক দ্রব্যের উদাহরণ দাও। চা ও কফি হচ্ছে পরিবর্তক, চা ও চিনি হচ্ছে পরিপূরক। কোন দ্রব্যের নাম স্থির থেকে ভোক্তার আয় বৃদ্ধি পেলে চাহিদা রেখা কেন স্থানান্তর হয়? উত্তর, ভোক্তার চাহিদা বৃদ্ধি পায়, যার ফলে চাহিদা রেখা ডান দিকে স্থানান্তরিত হয়। চাহিদার স্থিতিস্থাপকতা পরিমাপের সূত্রটি লেখো। স্থিতিস্থাপকতা পরিমাপের সূত্রটি হলো, দুঃখিত এখানে উত্তরটি দেওয়া হয় নাই, আমি পরবর্তীতে জানিয়ে দেব উত্তরটি কমেন্ট বক্সে। এমআরএস কাকে বলে? দুটি দ্রব্যের মধ্যে একটি অতিরিক্ত একক পাওয়ার জন্য আর একটি দ্রব্য কতটা ছেড়ে দিতে হয় সেই ছেড়ে দেওয়া মাত্রাকে প্রান্তিক বিকল্পন হার এমআরএস বলে। মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় তখন প্রান্তিক উপযোগ কত? সঠিক উত্তর হচ্ছে 0। প্রান্তিক উপযোগ 0 হলে মোট উপযোগ কত হবে? প্রান্তিক উপযোগ 0 হলে মোট উপযোগ সর্বোচ্চ হবে। উৎপাদনের উপকরণ কয়টি ও কি কি? উৎপাদনের উপকরণ 4টি। 1 নম্বরে হচ্ছে ভূমি, 2 নম্বরে শ্রম, 3 নম্বরে মূলধন, 4 নম্বরে সংগঠন। গড় উৎপাদন কি? মোট উৎপাদনের পরিবর্তন সম্পর্কিত পরিবর্তনীয় উপকরণের পরিমাণ ধারা বের করলে যা পাওয়া যায়, এখানে ধারা বা লেখা আছে অথবা ধারা বার হবে, বার করলে যা পাওয়া যায় তাই হলো গড় উৎপাদন। সুযোগ ব্যয় কি? কোনো একটি দ্রব্যের অতিরিক্ত 1 একক উৎপাদন করতে গিয়ে অপরাধের যে পরিমাণ ছাড়তে হয় সে ছড়ার পরিমাণ হলো বিবেচ্য দ্রব্যটির সুযোগ ব্যয়। দীর্ঘমেয়াদে ফার্মের স্থির খরচ থাকে না কেন? দীর্ঘমেয়াদে ফার্মের স্থির খরচ থাকে না কেন? দীর্ঘমেয়াদী কোনো ফার্মের সবগুলো উপকরণ পরিবর্তনের যথেষ্ট সময় ও সুযোগ থাকে, যে কারণে এই সময় স্থির খরচ থাকে না। স্বল্পমেয়াদী অপেক্ষক ব্যয় কাকে বলে? স্বল্পমেয়াদী আপেক্ষিক খরচের সাথে পরিবর্তনশীল খরচ বিবেচনা করা হয় সে খরচ আপেক্ষিক স্বল্পমেয়াদী আপেক্ষক বলে। একচেটিয়া বাজার কাকে বলে?
একজন মাত্র বিক্রেতা সমজাতীয় পণ্যের যোগান নিয়ন্ত্রণ করে এবং কোনরূপ প্রতিযোগিতা তার ভিন্ন ক্রেতার নিকট বিভিন্ন দামের পণ্যে বিক্রয় করে সেই বাজারকে একচেটিয়া বাজার বলে। একচেটিয়া ক্ষমতা কি? উৎপাদন ও উৎপাদনের ক্ষেত্রে স্বেচ্ছাধীন ক্ষমতা কি রকম আছে সেটা হলো একচেটিয়া ক্ষমতা। একচেটিয়া ফার্ম কি? একই সঙ্গে দ্রব্যটির চাহিদা, দাম ও চাহিদার পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারে। প্রশ্ন করা হয়েছে একচেটিয়া বাজার একচেটিয়া প্রভাব থাকায় দামের উপর নিয়ন্ত্রণ করতে পারলেও ভোক্তার চাহিদার উপর নিয়ন্ত্রণ করতে পারে না। জিএনপি ব্যবধান বলতে কি বোঝো? কোন নির্দিষ্ট একটি দেশে প্রত্যাশিত জিএনপি এবং বাস্তব জিএনপি এর মধ্যকার ব্যবধানকে বলা হয় জিএনপি ব্যবধান। আপেক্ষিক তত্ত্ব প্রদান করেছেন কে? আপেক্ষিক সুবিধা তত্ত্ব প্রদান করেছেন ডেভিড রিকার্ডো। অর্থনৈতিক উন্নয়ন কি? অর্থনৈতিক উন্নয়ন হলো দীর্ঘমেয়াদী অবকাঠামোগত পরিবর্তন সহ প্রকৃতীয় জাতীয় ও মাথাপিছু আয় বৃদ্ধির সাথে সাথে জনগণের জীবনমাত্রার মানের উন্নয়ন। এইচডিআই কি? এইচডিআই হচ্ছে মানব উন্নয়ন সূচক। অর্থের মূল্য বলতে কি বোঝো? একটি নির্দিষ্ট দেশে নির্দিষ্ট সময়ে এক একক প্রচলিত মুদ্রা যতটুকু ক্রয় করতে পারে তাকে অর্থের মূল্য বলে। মুদ্রার পরিমাণের সাথে দামের স্তরের সম্পর্ক কিরূপ? ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। কর কি? প্রত্যক্ষ প্রতিদানের আশা না করে জনগণ বাধ্যতামূলকভাবে সরকারের অথবা সরকারকে যে অর্থ প্রদান করে তাকে কর বলে। গণদ্রব্য কি? রাষ্ট্র কর্তৃক উৎপাদিত সেই সকলকেই বলা হয় গণদ্রব্য যেসব দ্রব্যের উপর দেশের সকল জনগণের সমান ভোগ অধিকার থাকে। পরোক্ষ কর কি? একজন করদাতা প্রত্যক্ষভাবে বা সরাসরি সরকারকে কর প্রদান না করে পরোক্ষভাবে বা অন্য কোনো মাধ্যম সরকারকে যে কর প্রদান করা হয় তাকে পরোক্ষ কর বলে। ভ্যাট কি? ভ্যাট কি একটি পরোক্ষ কর? উত্তর হ্যাঁ, ভ্যাট একটি পরোক্ষ কর। মূলধনী বাজেট কি? দেশের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের জন্য যে বাজেট তৈরি করা হয় তাকে মূলধনী বাজেট বলে। ঘাটতি বাজেট কি? উত্তর বাজেটের থেকে ব্যয়ের পরিমাণ বেশি থাকে তাকে ঘাটতি বাজেট বলে। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা এখানেই শেষ করব। তো আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং যদি কোনো রকম উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলের সাথে অ্যাড হয়ে যাবেন, ভবিষ্যতে আরো অনেক উপকৃত হবেন। তো আজকে এখানেই বিদায় নিতে চাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।